আজকের যেটা বিষয় হচ্ছে অভিধর্ম পিটক। এর আগের দিনে সূত্র পিটক হয়েছে, তার আগের দিনে বিনয় পিটক হয়েছে। তো এটা হচ্ছে ইউনিট 3 এর পোর্শন। ইউনিট 3 মানে যেটা বলা হয়েছিল যে সিলেবাসের মধ্যে একদম প্রথমে যেটা ছিল, মানে ওই ক্যানোনিক্যাল লিটারেচার, বিনয় পিটক, সত্য পিটক, অভিধর্ম পিটক, এবং এই জায়গা থেকে 3টে পিটক থেকে একটা প্রশ্ন আসে। এটা আমি প্রথম দিকেও দেখিয়েছিলাম। তো এই ইউনিটটা আজকে শেষ হবে অভিধর্ম পিটকের মাধ্যমে। আর এইগুলো পরের দিকে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এগুলো একটু কঠিন আছে। তোমাদের ক্লাসগুলো একটা মানে এই এতেই প্রথমবার একটা শিডিউলে পুরো রাখা হয়েছে। আগে একটু ইরেগুলারলি বিষয়গুলো হতো, তো এতে অনেকটা সুবিধা হয়। প্রথম জিনিসের দিকেরগুলো তৈরি করে নিলে মানে ইউনিট 1-2 এরও যদি কেউ পুরোটা করে নেয়, মোটামুটিভাবে ওখান থেকে 30 নম্বরে 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু আমি তবু এটা বলবো যে 4টে আসে মানে 4টে পারবে সেরকমভাবেই করে। কেউ যদি এখনও পর্যন্ত এরকম থেকে থাকো যে ঠিক আছে 2টো ইউনিটেড আমি করে নিই, এখান থেকে তো 2টো পেয়ে যাবো কমন, তাহলে কিন্তু সে মরবে। কবে যে কী কোশ্চেন দিয়ে দেবে, দেখা গেল ওই 2টো ইউনিটের জিনিসটাই হয়তো এমন দিয়ে দিল যেটা তোমার আনকমন, রিপিটেশন হতে পারে আগের বছরের কোশ্চেন। তো সুতরাং 4টে ইউনিট থেকেই ঠিকঠাকভাবে সবই করতে হবে। অ্যাটলিস্ট সাজেশন যেটা দেওয়া হয়েছে সেটা করতে হবে, না হলে কিন্তু মুশকিল। অভিধর্ম পিটকের প্রশ্নগুলো দেখলে, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ভ্যারিয়াস টেক্সট কনস্টিটিউটিং দ্য পালি অভিধর্ম পিটক। 18 এসেছে। 18-র পরবর্তী 19-এর পরবর্তী দেখা হয়নি, ওগুলো দেখে নেবে বাড়িতে কত সালে এসেছে। ডেসক্রাইব, আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে অভিধর্ম পিটকের বিভিন্ন গ্রন্থগুলি সম্পর্কে একখানি পরিচয় দাও। এখন এখানে এইটা বিনয় পিটকের প্রসঙ্গেও মোটামুটি দেখেছো। বিনয় পিটক, সূত্র পিটকের ক্ষেত্রেও বলা হচ্ছে মানে পঞ্চনিকায় কাকে বলে তার কোনো একটা ডিসক্রাইব করো। মোট কথা সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এইখানে একটা করে বই না, মাল্টিপল বইয়ের সংকলন। বিনয় পিটকের হচ্ছে 5টা ভলিউম আছে, মোটামুটি 300-400 পেজের এক একটা করে মানে ওই মহাবর্গ, তুল্যবর্গ, বৃক্ষ বিভঙ্গ, বৃক্ষ নির্বঙ্গ আর পরিবার পাঠ, 5টা ভাগে খণ্ড। টোটাল প্রায় 1200-1300 পেজের উপরে হবে, আরও বেশি, 2000-এর কাছাকাছি। সূত্র পিটকের দীর্ঘ নিকায় 3টে খণ্ডে প্রকাশিত, মধ্যম নিকায় 3টে খণ্ড, সংযুক্ত নিকায় 5টা খণ্ড, অঙ্গুত্র নিকায় 5টা খণ্ড, ক্ষুদ্রক নিকায় 9-9 করে 7-8টা হবে খণ্ড। মানে টোটাল ওই 300-400 পেজ করে তো একটা খণ্ড ধরা হয়। যাই হোক, মোটের ওপর টোটাল ত্রিপিটক পালি টেক্সট সোসাইটি এডিশন হচ্ছে 41 ভলিউম, কম না। বেদের ক্ষেত্রে 4টি বেদ যখন ঋক সাম যজুর্বেদ বলা হচ্ছে, 4খানা বই না, ও সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ মেলালে মানে আরও বেশি হবে, মানে 60-70 ভলিউমের কাছাকাছি বই হবে। যাই হোক, এই জন্য এখানে প্রশ্ন করছে যে অভিধর্ম পিটকের ভিতরে কী কী গ্রন্থ আছে। ডেসক্রাইব এনি 3 টেক্সট অফ দ্য অভিধর্ম পিটক, যে কোনো 3টে বলেছে। এনিউমারেট দ্য টেক্সট কম্প্রাইজিং দ্য অভিধর্ম পিটক, অভিধর্ম পিটকে কী কী গ্রন্থ আছে তার সংখ্যা বলো। গিভিং এ শর্ট অ্যাকাউন্ট এনি 2 অফ দেম, যে কোনো 2টো প্রসঙ্গে লিখতে বলছে। হোয়াট ইজ মিনড বাই দ্য টার্ম ত্রিপিটক, ত্রিপিটক মানে কি বোঝায়। এনিউমারেট দ্য টেক্সট কম্প্রাইজিং দ্য অভিধর্ম পিটক, গিভিং শর্ট অ্যাকাউন্ট এনি 3 অফ দেম, যে কোনো 3টে চেয়েছে। হাউ মেনি টেক্সট আর দেয়ার ইন অভিধর্ম পিটক, ডিসকাস ইন ব্রিফ এনি 2 অফ দেম, ওই একই জিনিস। হোয়াট ইজ সত্য প্রকরণ, রাইট এ নোট অন এনি 1 অফ দ্য প্রকরণ। এইখানে গিয়ে ব্যাপার, সত্য বাংলায় কী হবে, সপ্ত, প্রকরণ হচ্ছে প্রকরণ। অভিধর্ম পিটক 7খানা প্রকরণে বিভক্ত, 7খানা চ্যাপ্টার, মানে 7টি ভাগ আছে, এবং ইন্ডিভিজুয়াল 7টা ভাগকে একটা করে গ্রন্থের মর্যাদা দেওয়া হয়। ওভারঅল প্রশ্নগুলো বলছে অভিধর্ম পিটকে কী কী গ্রন্থ আছে, তার মধ্যে কোথাও বলছে 2টো, কোথাও বলছে 3টে, কোথাও 1টা হলো। এই হলো প্রশ্ন। মোটামুটি এটা ফ্রিকোয়েন্টলি বললাম, 3টে পিটক ঘুরে ঘুরে আসে। এবারের জন্য মনে হয় অপশন সাজেশনে দেয়া আছে, ইম্পর্টেন্ট আছে। তো এবার নোটে আসা যায়।
ত্রিপিটকের অন্তিম বিভাগ অভিধর্ম পিটকের আলোচ্য বিষয় হলো অভিধর্ম। অভিধর্ম মানে কি এখানে বলা হয়েছে? অভিধর্ম শব্দের মধ্যে অভি শব্দটি অধিকার্থে মানে অধিক বোঝায়, আর ধর্ম শব্দটি প্রায়শই তত্ত্বার্থে প্রযুক্ত। এই তত্ত্বার্থে বা অধিকার্থেটাকে তোমরা নিজেদের ভাষায় অধিক অর্থে বা তত্ত্ব অর্থে এরকমভাবে লিখতে পারো। তত্ত্ব অর্থে প্রযুক্ত সরল করে লিখতে পারো যে ধর্ম শব্দটির অর্থ হলো তত্ত্ব। এই তোমাদের অনেকে বলতো যে ভাষা কঠিন, তো সেক্ষেত্রে সরলভাবে পড়ে নেওয়া যায় নিজের ভাষায়, সেটার জন্য যে খুব মানে স্কিলের প্রয়োজন তা না, এটা নিজের ভাষায় লেখা যায় এবং তত্ত্বার্থে প্রযুক্ত আর এর অর্থ তত্ত্ব, এর জন্য যে তোমাদের নাম্বারের খুব বেশি হেরফের হবে তা না, বরং এই তত্ত্বার্থে প্রযুক্ত মুখস্থ করে লিখতে গিয়ে কী লিখে দিলে তাতে গিয়ে নাম্বার কাটা যাবে। চেষ্টা করবে একটু আধটু নিজের ভাষায় করার, আর দেখিয়ে নেবে, যদি নিজের মতন কিছু করো অবশ্যই দেখিয়ে নেবে যে কী করেছো। তোমাদের আবার অনেকের এ আছে যে গ্রুপেতে দেবো না, গ্রুপে দিতে সবাই দেখে নেবে, এই এক মানে কী বলো বিরক্তিকর বিষয়। কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ যদি পাঠায়, সমস্যা হচ্ছে ওই কে কোভাবে পাঠিয়েছে সেইটা মেসেজ খুলে আবার চেক করো, করে আবার পাঠাও, এইটা এখন পসিবল না, আগে তবু হতো। এই জন্য গ্রুপেতেই দেবে, কেউ কারোর জিনিস চুরি করবে না, মানে যার এক্সট্রা পড়াশোনার ইচ্ছা লোকের ভরসায় না থেকে নিজেই খেটে পড়বে। তো সুতরাং যদি মানে ওই ভেবে যে আমার লেখাটা অন্য কেউ চুরি করে নেবে, এই জন্য যদি প্র্যাকটিসের লেখা না দাও, তাতে তোমার সবচেয়ে বড় ক্ষতি, তোমার লেখাটা চেকিং হচ্ছে না। তো প্রত্যেকে যা কিছু করবে অবশ্যই দেখিয়ে নেবে। আচ্ছা, এই যে তত্ত্বের কথা বলছে, ও ধর্ম মানে হচ্ছে তত্ত্ব, অভি মানে হচ্ছে অধিক। ত্রিপিটকের যে সূত্র পিটক আছে সেখানে মূলত প্রকৃত সমুৎপাদ, আর্দ্র সত্য, স্মৃতিপর্শন, এগুলো কিছু টার্ম আছে, কী জিনিস আমি বলছি না অতটা, এগুলো পরে পড়বে। আর্দ্র সত্য ব্যাপারটা তো জানো, ওই যে দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখের নিবৃত্তি এবং দুঃখের নিবৃত্তির উপায়, এই যে চারটি বিষয়, এটা আর্দ্র সত্য। প্রকৃত সম্পদ এসে আছে, পরে পড়ানো হবে, পরের মাস তার পরের মাসে, সামনের মাসে ছন্দ অলঙ্কার থাকবে। পিতৃবস্থান এগুলো পাবে, এটা ওই আর্দ্র অষ্টাঙ্গিক মার্গ যে এসে আছে সেখানে এগুলো আছে মোটামুটি। যাই হোক, এগুলো বৌদ্ধ ধর্মের মানে দর্শনের কিছু তত্ত্ব। তো বুদ্ধ দেশিত ধর্মের এগুলো আধার স্বরূপ, মূল বিষয়, এই যে উপদেশগুলো বলছেন এই ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়ে আছে। তো এই তত্ত্ব হচ্ছে ধর্ম সূত্র পিটকে যেগুলো বলা হয়েছে। অভিধর্ম হচ্ছে এটা থেকে এক্সট্রা, অধিক, অতিরিক্ত অর্থে, মানে এই যে যেগুলো বলা এগুলো ছাড়াও আরও এক্সট্রা কিছু ফিলোসফি, সেইটা হচ্ছে অভিধর্ম। এই জন্য বুদ্ধ ঘোষ বলেছেন, বুদ্ধ ঘোষের পরে পড়ানো হবে। বুদ্ধ ঘোষ হচ্ছেন ত্রিপিটকের ব্যাখ্যাকার। তিনি বলছেন যে ধম্মাতি রেখ ধম্ম বিশেষত্বেন অভিধম্ম। পালি যখন সেন্টেন্সগুলো থাকবে, তোমাদের একটু আধটু পালিতে জ্ঞান হয়েছে, আমি এবার একটু কোটেশনগুলোতে হাত দেব। ধম্মাতি রেখ হচ্ছে ধম্মযুক্ত অতিরেক। অতিরেক যে শব্দটা হচ্ছে কাছাকাছি হচ্ছে অতিরিক্ত বাংলায়, ধর্মের অতিরিক্ত হচ্ছে ধম্মাতিরেক, ধম্ম মানে ধর্মের অতিরিক্ত ধর্ম, বিশেষত্বে না, এটাকে কি আসছে শব্দ বিশেষত্ব, বিশেষত্ব মানে বিশেষার্থ বা বিশেষ অর্থ, ভেঙে নিলাম আর বিশেষত্বে নরে ন মানে মানুষের দ্বারা, তাদের বিশেষ অর্থের দ্বারা, ধর্মের চেয়ে অতিরিক্ত ধর্ম, এই রকম বিশেষ অর্থের দ্বারা বা বিশেষ অর্থের কারণে অভিধর্ম। অভিধর্ম শব্দের অর্থ কি বলছে? ধর্মের অতিরিক্ত যে বিশেষ ধর্ম, সেই অর্থে হচ্ছে অভিধর্ম, এইটাই কোটেশনের অর্থ। পালি যখন কোনো কিছু পড়বে, ট্রান্সলেশনের সময় যখন আমি বললাম ভেঙে ভেঙে পড়তে হবে, গোটা কখনোই হবে না, একটা একটা করে করে ভেঙে হবে। এবার ভাঙতে গেলে এখানে যেমন সন্ধি হয়েছে, সন্ধি তোমাদের এখন শেখানো হয়নি, পরে শেখানো হবে, কিন্তু তাও বাংলাতে যেটুকু সন্ধি যার মনে আছে সেখান থেকে এগুলো আন্দাজ করতে পারবে কিছুটা। ক্লাসে তো বলেও দেওয়া হচ্ছে, এইগুলো লিখে নেবে। তো
তো পালি কোটেশনগুলো মোটামুটিভাবে বোঝা যাবে, আরও ফার্দার ক্লাস হবে, পরে তোমরা নিজেরাই মোটামুটি ধরে নেবে যে কোনটা কী অর্থ। অর্থাৎ পূর্বোক্ত ধর্মের অধিক বা অতিরিক্ত ধর্মবিশেষ হলো অভিধর্ম। এই যে প্রকৃত সংখ্যা ইত্যাদি বলছে, এগুলো ছাড়া এক্সট্রা হচ্ছে অভিধর্ম। প্রকৃতপক্ষে অভিধর্ম হলো ধর্মের বিশদ বিশ্লেষণ এবং ব্যাখ্যা। এই যে জিনিসগুলো আছে এইগুলোর ওপর ফার্দার অ্যানালিসিস হচ্ছে অভিধর্ম। এই হলো অভিধর্মের অর্থ। ঐতিহ্য অনুসারে প্রথম সংগীতিতেই অভিধর্ম পিটক সংকলন করা হয়েছিল বলে বংশ গ্রন্থগুলিতে বলা হয়েছে। বংশ মানে এখানে মহাবংশ, দীপবংশ যে আছে সিংহলের এই গ্রন্থ, সেইগুলোতে বলছে যে প্রথম সংগীতিতেই অভিধর্ম পিটক হয়ে গেছিল। কিন্তু আমরা যেটা জানি যে অভিধর্ম পিটকের উল্লেখ কিন্তু তুল্যবর্গের নেই। তুল্যবর্গের যে পঞ্চশতী স্কন্ধক আছে প্রথম সংগীতি যে পড়েছো তোমরা, ওইখানে দেখবে খালি বলছে যে উভয় বিভঙ্গ বিনয় পিটকের উভয় বিভঙ্গ আর সূত্র পিটকের পঞ্চনিকায় সংকলন হয়েছে, সেখানে অভিধর্মের কোনো উল্লেখ নেই। আর অভিধর্মীয় সহ ত্রিপিটকের প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রথম শতকে রচিত মিলিন্দ প্রশ্নগ্রন্থ। ত্রিপিটক যে শব্দটা, এটা পালি সাহিত্যে ত্রিপিটকের ভিতর তো নিশ্চয়ই ত্রিপিটক উল্লেখ থাকবে না। তো ত্রিপিটকের পরবর্তী মিলিন্দ প্রশ্নে প্রথম 140 খ্রিস্টপূর্বাব্দে মোটামুটি লেখা, আর একটু পরে হবে। যাই হোক, খ্রিস্টপূর্ব প্রথম শতকে প্রথম ত্রিপিটক শব্দটা আমরা পাচ্ছি। ত্রিপিটক ইন দ্য সেন্স তিনটে পিটক। প্রথম সংগীতে আমরা পাচ্ছি যে খালি পঞ্চনিকায় উগত বিভঙ্গ, বিনয় পিটকের দুটো পার্ট, অভিধর্মে কোনো মেনশন নেই। আর এদিকে খ্রিস্টীয় প্রথম শতকে আমরা পাচ্ছি ত্রিপিটক শব্দ। তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে হয়েছে, সময়টা বাঁধা হলো। আর তবে অভিধর্মের একটি প্রকরণ যথা কথাবস্তু, এইটা আমরা জানি যে অশোকের সময়তে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে রচিত। তার মানে যাই হোক, তৃতীয় শতকের আগে মোটামুটি অভিধর্ম পিটক হয়নি, এটা বলা যায়। অ্যাটলিস্ট কথাবস্তু লিখতে হবে। কথাবস্তু হচ্ছে অভিধর্ম পিটকের পঞ্চম প্রকরণ। আচ্ছা, 5টা প্রকরণ সেটা বলা হয়নি, এবার এখানে বলা হচ্ছে যে অভিধর্ম পিটকের 7টি প্রকরণ নিয়ে গঠিত, যথা ধর্মসংগনী, বিভঙ্গ, ধাতু কথা, উদ্গল প্রজ্ঞপ্তি, কথাবস্তু, যমক, প্রস্থান। এর অর্থগুলো আমি কিছুটা বলে রাখছি। ধর্মসংগনী মানে হচ্ছে ধর্মের গণনা, সংগণী হচ্ছে সংগণনা, এইখান থেকে আসছে। ধর্ম মানে কি? ধর্ম শব্দটা এখানে বোঝাচ্ছে মানে ফিজিক্যাল এবং মেন্টাল যাবতীয় বিষয়বস্তু। ফিজিক্যাল মানে ধরো কঠিন বস্তু, তরল বস্তু, গ্যাসীয় বস্তু, এই সবগুলো। আর মেন্টাল মানে মনে আমরা যা কিছু চিন্তা করি সেই সব জিনিসগুলো হচ্ছে টোটাল মিলিয়ে হচ্ছে ধর্ম। এর গণনা হচ্ছে ধর্ম। যাবতীয় জগতে যা কিছু বিষয় আছে ফিজিক্যাল বা ইত্যাদি, সেইগুলো এখানে বোঝাচ্ছে। বিভঙ্গ মানে হচ্ছে ব্যাখ্যা করা। সূত্র বিভঙ্গ পড়েছো তোমরা? সূত্র বিভঙ্গ বিনয় পিটকের যে প্রথম ভাব, সেখানে ভিক্ষু বিভঙ্গ, ভিক্ষু বিভঙ্গ আছে। বিভঙ্গ মানে ব্যাখ্যা, ভেঙে ভেঙে ব্যাখ্যা। বিভঙ্গের মধ্যে বিভিন্ন যে থিওরিটিক্যাল বিষয়গুলোর ব্যাখ্যা আছে, যেমন স্বচ্ছ বিভঙ্গ। স্বচ্ছ মানে সত্য, সত্যের আর্য সত্য যে আছে সেইটির পুরো ব্যাখ্যা। আর্য সত্য যেমন প্রথম আর্য সত্য বলছে বুদ্ধ বলছেন, পড়বে তোমরা, ধর্মচক্রবর্তী সূত্র আছে। ইদং ক্ষোপন বিক্ষোভে দুঃখম আরিয় সচ্ছম, জাতিপি দুঃখা জরাপি দুঃখা জয়দিপি দুঃখ মরণমপি দুঃখম ইয়ম বিচ্ছন্ন অপ্রিয়েহি সম্পয়োগ দুঃখ বিয়েহি বিপ্রয়োগ দুঃখ ইয়ম বিচ্ছন্ন লভিতমপি দুঃখম সংকীর্তেন পঞ্চপাদান খন্ডাপি দুঃখ। যাই হোক, এগুলো শুনে ভয় পেও না, এগুলো পরে ক্লাসে আস্তে আস্তে হবে। তো ওইখানে এরকম বুদ্ধ বলছেন যে দুঃখ কি। তোমরা তো এমনি দুঃখ প্রথম আর্য সত্য বলে হয়ে গেছে, দুঃখ প্রসঙ্গে আরও সব অ্যানালিসিস আছে। এইখানে বুদ্ধ বলছেন যে জন্ম হলো দুঃখ, ব্যাধি রোগ ব্যাধি হলো দুঃখ, মৃত্যু হলো দুঃখ, প্রিয় বিষয়ের সঙ্গে বিচ্ছেদ হলে দুঃখ, অপ্রিয় বিষয়ের সঙ্গে সংযোগ হলে দুঃখ, কোনো কিছু চাইলাম সেটা পেলাম না সেটা দুঃখ। সংক্ষেপে পঞ্চ যে উপাদান স্কন্ধ সেগুলো হচ্ছে দুঃখ। পঞ্চস্কন্ধ মানে রূপ বেদনা সংজ্ঞা, কোনো একটা ক্লাসে আমি আগে বোধহয় বলেছিলাম। তো এইটা বলেছেন। এবার এই যে জাতিপি দুঃখ মানে জাতি মানে জন্ম হলো দুঃখ, জন্ম মানে কি, এইগুলো গিয়ে এই বিভঙ্গে আছে। ইয়া সত্তানং অঙ্গি তঙ্গি সত্য নিয়ে মনে করছে না,
মানে এই জন্ম শব্দটারও ব্যাখ্যা দেওয়া হলো। ব্যাধি মানে রোগ কাকে বলে তার ব্যাখ্যা, তারপরে মৃত্যু কাকে বলে তার ব্যাখ্যা, অপ্রিয় সংযোগ কি সেটার ব্যাখ্যা, এবং খুব সুন্দর বলা। অপ্রিয় সংযোগ বা প্রিয় বিচ্ছেদ বলছে যে যা কিছু ইন্দ্রিয়গম্য বিষয়, যেটা আমার দেখতে ভালো লাগে, যেটা শুনতে ভালো লাগে। ধরো খুব ভালো একটা গান শুনছো, আজকের দিনে ধরো ইউটিউবে হঠাৎ করে মানে ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেল, বিরক্তি লাগে। শুনতে যেটা চাইছি সেটা শুনতে পাচ্ছি না, বা শুনছিলাম সেটার সাথে বিচ্ছেদ হলো। এবং আরও কত কি, কোনো প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি, জ্ঞাতি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সব বলা। যাই হোক, এটা আমাদের পাঠ্য ছিল স্বচ্ছ বিভঙ্গ। স্বচ্ছ বিভঙ্গ গ্র্যাজুয়েশনে ছিল, এমএতে বোধ হয় পত্রায়াকার বিভঙ্গ ছিল প্রকৃত সরকারে। তো পালিতে যদি কারোর গ্র্যাজুয়েশন পড়া থাকে না, গ্র্যাজুয়েশন বা এমএ, বিসিএসে তার মানে 70% পড়াশোনা হয়ে যাবে, 70% পড়াশোনা করে। তো আমাদের সব ভাই বোন যদি থাকে বিসিএস নিয়ে ভাবনা চিন্তা করছে, তো একটু আলিতে গ্র্যাজুয়েশন পড়াতে পারে। যাই হোক, ইভেন এমনও দেখেছি আমরা যে বিসিএসের জন্য পালিতে ডিপ্লোমা করেছে, এরকম একজন বা দুজনকে আমি দেখেছিলাম। আর এখন কি করছে কে জানে, আমাদের সিনিয়র। তো বিভঙ্গ হলো এইরকম, মানে একদম একটা একটা করে শব্দকে এক্সপ্লেনেশন, মানে বড় শুধু জন্ম কাকে বলে তাই নিয়ে প্রায় 3 থেকে 4 লাইন লেখা। তারপরে ধাতু কথা। ধাতু মানে হচ্ছে, এইটা আমি আগে একবার বলেছিলাম, ধাতু মানে হচ্ছে 6টি ইন্দ্রিয়, ইন্দ্রিয়গম্য বিষয় এবং ইন্দ্রিয়ের কার্য, এইগুলোকে মিলিয়ে ধাতু বলে। এইগুলোর এক্সপ্লেনেশন, তার কথা, কথা অর্থে এখানে এক্সপ্লেনেশন বা তার মানে অ্যানালিসিস আছে। তারপর হচ্ছে পুদ্গল প্রজ্ঞপ্তি। পুদ্গল মানে হচ্ছে মানে ব্যক্তি, পার্সন। প্রজ্ঞপ্তি মানে হচ্ছে তার ডিটেলস বা তার পরিচয়। পুদ্গল প্রজ্ঞপ্তি মানে ব্যক্তির পরিচয়, মানে কত রকমের ব্যক্তি হয়। এগুলো শর্ট নোটে আছে, পরে আমি একটুখানি বলে দিচ্ছি। কথাবস্তু তো লেখা গ্রন্থ, মৌদগলিপুত্র তিস্যের লেখা। কথাবস্তু হচ্ছে ওই বিরোধী যে মতবাদ সেগুলোর খণ্ড। বিরোধী মতবাদ 500টা আছে, তার এগেনস্টে থেরবাদী মতবাদ আছে 500টা। তো 500 হাজারখানা মতবাদ নিয়ে তার আলোচনা। যমক মনে হচ্ছে জোড়া, পেয়ার। কিসের যমক? বিভিন্ন বিষয়ের পেয়ারে পেয়ারে, মানে জোড়ায় জোড়ায় এখানে অ্যানালিসিস আছে। প্রস্থান যে শব্দটা আছে, প্রস্থান শব্দটার অর্থ হচ্ছে মূল কারণ। প্রস্থান মানে আমরা বাংলায় প্রস্থান মানে চলে যাওয়া, তিনি প্রস্থান করলেন, কিন্তু এখানে প্রস্থান অর্থে মূল কারণ বোঝায়। কিসের মূল কারণ? যাবতীয় জাগতিক যে বিষয়বস্তু তার মূল কারণ। প্রস্থান গ্রন্থে এইরকম মানে কারণ হিসেবে 24টি বিষয়ের উল্লেখ আছে। এইগুলোকে প্রত্যয় বলে। আমি নিচে শর্ট নোটগুলো বলবো। প্রত্যয় মানেও কারণ বোঝায়। এরকম হেতু প্রত্যয়, আলম্বন প্রত্যয়, এরকম সব আছে। হেতু মানে হচ্ছে মানে সৎ অসৎ কার্যের হেতু, যেমন লোভ হচ্ছে অসৎ কার্যের হেতু, বিদ্বেষ হচ্ছে অসৎ কার্যের হেতু। লোভ বশত কেউ চুরি করলো, বিদ্বেষ বশত কাউকে হয়তো মারধর করলো, কি খুন টুন করে দিল, এইটা হচ্ছে অসৎ কার্যের হেতু। হেতু হলো তাহলে এই অসৎ মানে কার্যের মানে কারণ অর্থে। আলম্বন প্রত্যয়, আলম্বন মানে হচ্ছে যেটা অবলম্বন, একটা কার্যের কোনো কিছুর অবলম্বন। তো এইগুলো নিয়ে না, এগুলো সবই ফিলোসফিক্যাল। এবং যে প্রস্থানগুলো তুমি দেখতে গেলে দেখা যাবে এই যে কোনো বিষয়ের বা বলা চলে ফিলোসফিক্যাল বা লজিক্যাল বিষয়গুলোকে প্রচুর অ্যানালিসিস আছে। প্রস্থান ভীষণ কঠিন গ্রন্থ। প্রস্থান মানে বিদেশি যারা ইউরোপিয়ানরা আজ পর্যন্ত অনুবাদ করতে পারেনি। প্রস্থানের যে অনুবাদ আছে পালি টেক্সট সোসাইটি, সেটা মিয়ানমারের একজন স্কলার করেছেন, কি নামটা ভুলে যাচ্ছি, কি এটা কি খাডমিন্নার, ওটা কি নামটা একদম মনে আসছে না। যাই হোক, তো অভিধর্মের বিষয়ে মায়ানমারের লোকেরা খুব পণ্ডিত অন্যান্য দেশের থেকে। তো এই রকম বিষয় আছে। অভিধর্মীটাকে
আচ্ছা, এই ৭টি কিন্তু এই সিরিয়ালেই হবে। কে একটা বোধহয় লিখেছিল যে স্যার এগুলো কি এদিক ওদিক করা যাবে? কদাচিৎ না। এটা একটা গ্রন্থ, এটা ধর্মের মূল গ্রন্থ। সেখানে তার অধ্যায়গুলো সেটাকে এইখানে ধর্মসংগনির পরে কথা বস্তু বসিয়ে দিলে ওরম হবে না। এটা অ্যাকচুয়ালি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে হচ্ছে। বা যখন অষ্টাঙ্গ অষ্টগুরু ধর্মের কথা বলা হচ্ছে, সেখানেও সিরিয়াল মেনটেন করতে হবে, কেন বুদ্ধ ওই 8খানা বলেছেন, তার কথায় আগে পরে করলে হবে না। তো ধরো অষ্টাঙ্গিক মার্গ নিয়ে দিচ্ছে, সেখানেও উল্টো পাল্টা বসিয়ে দিল। প্রথমে হচ্ছে সম্যক দৃষ্টি, তারপর সম্যক সংকল্প, তারপর সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা। সিরিয়ালই আছে, এরম নয় যে কেউ ফট করে যেটা মনে আছে আগে লিখে দিলাম, ওইভাবে নয়, সিরিয়াল আছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাদের সেই কনসাসনেস বজায় রাখবে। যখন তৈরি করবে সিরিয়াল মেনটেন করেই করবে। হ্যাঁ, এবার ধরো ওই কোথায় 9টা স্থানে ধর্মদূত পেটে পাঠিয়েছিল, ওইটার দরকার নেই, ওটা আগে পরে করলে সমস্যা নেই। কিন্তু এই জিনিসগুলো এটা তোমাদের বুঝতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা ইন্টারনাল বিষয় থাকে, সেটা মেনটেন করে চলতে হবে। আচ্ছা, অভিধর্ম পিটক একটি বিশেষ রচনা পদ্ধতিতে রচিত। এই পিটকের প্রকরণগুলি শুরুতে মাতৃকা, এটা পালিতে আছে শব্দটা, যাই হোক এটা বাংলা হচ্ছে মাতৃকা। মাতৃকা মানে পালিতে বোঝায় যে একটা বিষয়বস্তু জিস্ট, সংক্ষেপে বিষয়বস্তু বর্ণনা দিয়ে তারপরে ডিটেলসে তার অ্যানালিসিস আছে। অপর একটি বিষয় হলো অভিধর্ম পিটক প্রশ্নোত্তরের আকারে রচিত। তো এটা কোশ্চেন বলা হলো, দিয়ে তার আনসার। এইটা কাকে বলে? যেমন ওই বিভঙ্গের কথা বলছি না, জন্ম প্রসঙ্গে বলছে, লাইনগুলো মনে আছে মানে, কত মা জরা, জরা কীরকম, ইয়া সত্তানম, লাইনগুলো একদম ভুলে গেছি মানে অনভ্যাসের জন্য। জরা প্রসঙ্গে বোধহয় বলেছিল ইয়া জরা জীর্ণতা অন্ধনম পরিহানি আয়ু, এরকম একটা লাইনগুলো ছিল। তো ওইভাবে যে এইটা কাকে বলে, দিয়ে তার উত্তর, এইটা কাকে বলে তার উত্তর, এইরকম প্রশ্ন উত্তরের আকারে এটা লেখা। ক্যাটেকিজম বা একটা ইংরাজি কোনো টার্ম আছে মানে প্রশ্নোত্তর পদ্ধতি বলে, এটা অভিধর্ম পিটকের বৈশিষ্ট্য। আচ্ছা, এই পর্যন্ত হলো। এইখান থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে এই যেটুকু বলা হলো? স্যার বলছি যে যখন এই কোয়েশ্চেনটা এসেছে যে হোয়াট ইজ সত্য প্রকারানা এন্ড রাইটার এনি নোট মানে এনি ওয়ান অফ দ্য প্রকারানা, তাহলে স্যার মানে যে কোনো আমরা একটা লিখবো তো বা যে কোনো একটা লিখতে হবে। না, আমি এখানে ক্লিয়ার করে বলছি, বিষয় হচ্ছে আমি শর্ট নোট এখনো যাইনি। তো বিষয়টা হচ্ছে যে যদি দুটো লিখতে বলে, মোটামুটিভাবে দুটো শর্ট নোট লিখে দিলে কভার হয়ে যায়। আর 3টে লিখলে তো এনাফ আছে। একটা যদি লিখতে বলে তাহলে এই একটা শর্ট নোট দিলে নোটটা অনেকটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে পারো সেটা হলো ওই বৌদ্ধ সাহিত্য যে বই আছে বিনোদ চৌধুরীর, ওইখান থেকে দেখে একটা বড় করে লিখে রাখতে পারবে। যদি একটা লিখতে দেয় তাহলে ওই বড়টা লিখবে, আর দুটো বা 3টে হলে এই যে যে শর্ট নোট দেওয়া আছে সেটাই লিখবে। এখন কোনটা লিখবে মেনশান তো করা নেই কোথাও যে কোন প্রকরণটা লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের যেটা সুইটেবল মনে হয় সেটা বড় করে একটা লিখে নাও, পড়ে নিই, দেখিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আর এই শর্ট নোটগুলো আমি আগেও বলেছি, এগুলো জাস্ট আগের বছরে বোধহয় এগুলো বানিয়ে দেয়। তা আগে পর্যন্ত এই বৌদ্ধ সাহিত্য থেকেই মোটামুটি সবাই পড়তো, ডাক দিয়ে দেওয়া হতো। ঠিক আছে, আচ্ছা এবার শর্ট নোটের জায়গায় আসি, আমি কিছুটা ডিটেলসে বলে দিচ্ছি। এইখানে প্রচুর টার্ম আছে, তোমাদের অনেকেই বাড়িতে পড়ছো না বলেই জিজ্ঞাসা করো না। মানে টার্মগুলো হয় জিজ্ঞাসা করো না, অথবা বলা চলে যে শুধু মুখস্থ করে চলে যাও না বুঝে। এনিহাও কেউ খুব একটা জিজ্ঞাসা করে না, তো আমি কিছুটা বলে দিচ্ছি, না বললে এটা একদম পড়তেই পারবে না। আচ্ছা, অভিধর্ম পিটকের প্রথম গ্রন্থ ধর্মসংগণী। ধর্ম বা মানসিক এবং ভৌতিক বিষয়ের এটি এক প্রকার সংগ্রহ। মানসিক মানে মেন্টাল, ভৌতিক মানে ফিজিক্যাল।
এইটাকে ধর্ম বোঝায় এবং তার এটা সংগ্রহ। এই গ্রন্থে অভিধর্ম পিটকের অন্যান্য গ্রন্থের মতোই মাতৃকা বা আলোচ্য বিষয়বস্তুর তালিকা প্রদান করে প্রশ্নোত্তর রীতিতে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। এই কথাটা প্রত্যেকটা শর্ট নোটে আছে। এর স্থলে অন্তর্গত জগৎ এবং বাহ্য জগৎ, বাহ্যিক জগৎ মানে ইন্টারনাল এক্সটার্নাল, মানে ইন্টারনাল মানে আমার মনের ভিতরের বিষয়, এক্সটার্নাল বাহ্য জগৎ, তার স্থূল সূক্ষ্ম যাবতীয় বিষয়কে গুণগতভাবে কুশল অকুশল অব্যকৃত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কুশল মানে ভালো, অকুশল মানে মন্দ, আর অব্যকৃত মানে যেটা না ভালো না ভালো ঠিক করা যাচ্ছে না, আনডিটারমাইন্ড এরকম। ইংরেজিতে হোলসাম, আনহোলসাম, আনডিটারমাইন্ড এরকম বলে। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তবে গ্রন্থটিতে ধর্মসমূহের প্রকৃতি অনুসারে চিত্ত চৈতসিক, রূপ, নিক্ষেপ এই তিন ভাগ আছে। চিত্ত চৈতসিক একটা ভাগ, রূপ একটা ভাগ, নিক্ষেপ একটা ভাগ, মানে টপিক যদি অনুসারে ভাগ করা হয়। এটা হচ্ছে কন্টেন্ট অনুসারে, মানে তার যে কোয়ালিফিকেশান ভাবে কি করা হচ্ছে। আর কন্টেন্ট অনুযায়ী মানে যদি চ্যাপ্টারাইজেশনের মতন ভাবা হয় তাহলে চিত্ত চৈতসিক বিষয় আছে, রূপ আছে, নিক্ষেপ আছে। এবার চিত্ত চৈতসিকে কী আছে সেটা বলা যায় যে এক্ষেত্রে 121 প্রকারের চিত্ত, চিত্ত মানে মন, ভালো মন, মন্দ মন, মাঝামাঝি মন, এইরকম সব আছে। 121 প্রকারের ভাগ আছে। শুনে মনে এই আবার কী জিনিস, এইরকম সব আছে যে 12 প্রকারের অকুশল চিত্ত আছে, 52 প্রকারের কুশল চিত্ত আছে, তারপর মনে হয় কী নামগুলো ভুলে যাচ্ছি, এগুলো অনেকদিন অনভ্যাসের জন্য মনে নেই। ওই রূপাবচার চিত্র, অরূপাবচার চিত্র এরকম সব নাম আছে। তো রূপলোক অরূপলোক বোধ হয় না তোমাদের না, আর ওই আগের ব্যাচের অফলাইন ব্যাচে বোধ হয় বলছিলাম। তো এইখানেই আছে, এইখানেই কামলোক রূপলোক এইখানে বিষয়টা আসছে। তো অকুশল চিত্ত মানে বলছে যে কীরকম দেশমূলক চিত্ত, মানে দেশ মানে হচ্ছে হিংসা, মানে একজনের ক্ষতি চাইছে এরকম চিত্ত, সেটা কত রকমের হয়। লোভমূলক চিত্ত, লোভ আছে, কত রকম ক্যাটাগরির চিত্ত হয়, মানে মন কত রকম হয়, এরকম সব ক্লাসিফিকেশন আছে। কুশল চিত্ত যখন আছে সেখানে বলছে যে মানে জ্ঞানমূলক চিত্ত, জ্ঞানহীন চিত্ত। জ্ঞানমূলক মানে আমি যখন একটা লোককে দান করছি তখন আমার মনের মধ্যে আছে দান করা খুব ভালো কার্য, এই জন্য আমি দান করি। জ্ঞানমূলক এটা হচ্ছে জেনে একটা ভালো কাজ করা, আর না জেনে মানে আমাকে কেউ হয়তো চেয়েছে আমি হয়তো দিয়ে দিলাম এমনি, ওই কোনো কিছু না ভেবে। এইটা হলো মানে জ্ঞান সেখানে অভাব, মানে মানুষ যে জানে না সেটা না, কিন্তু ধর্মীয় বিষয় এরকম অনেক কিছু আছে যেগুলো যারা অনেকে জেনে করছে, অনেকে না জেনে করছে, এরকম অনেক রকম সূক্ষ্ম বিভাগ আছে। এই বলা হলো অতিরিক্ত অ্যানালিসিস হচ্ছে ধর্মসংগ্রহে। এইরকমভাবে 121 রকমের ক্যাটাগরি আছে। ধ্যানের অনেক চিত্ত আছে। আগের দিন বোধ হয় সেই এইগুলো না, আগের দিনেও কি বলেছি, এই জায়গাতে এই জিনিসগুলো আসবে, সেখানে যাবে যেমন তখন বলবে। 52 প্রকার চৈতসিক আছে। চৈতসিক হচ্ছে মেন্টাল কোয়ালিটিস বলা হয়, মেন্টাল ফ্যাক্টর অনুবাদ করে অনেক সময়। সেটা হচ্ছে চিত্তের সঙ্গে আনুষঙ্গিক বিষয়। প্রবৃত্তি বলে একটা শব্দ তোমরা হয়তো অনেকে শুনেছ, যেমন লোভ হচ্ছে একটা প্রবৃত্তি, লোভ হচ্ছে খারাপ, আবার ধরা যাক করুণা হচ্ছে ভালো একটা বিষয়। তো এই রকমভাবে মানুষের মধ্যে লোভও আছে, করুণাও আছে, কোনোটা ভালো কোনোটা মন্দ। আর মানুষের মধ্যে একাগ্রতা আছে। একাগ্রতাকে ভালো মন্দ কোনোটা ক্যাটাগরিতেই রাখা যায় না। একাগ্রতা হচ্ছে ধরো কেউ কাউকে খুন করবে বলে সেই বন্দুকের গুলি টিপ করে বোঝাচ্ছে, ওটা বাজে একাগ্রতা, মানে খারাপ। আবার কেউ হয়তো কোনো ভালো কাজের জন্য একাগ্র হয়ে ধ্যান করছে একাগ্রতার সঙ্গে, সেইটি হচ্ছে কুশল। যে কুশল অকুশল, আর হচ্ছে যেটা কুশল না কুশল কনফার্ম না, যেখানে অ্যাপ্লাই হবে সেইখানে হবে, যেমন একাগ্রতা বিষয়টা। এর চিত্তের এগুলো গুণাগুণ, এইরকম 52 রকম জিনিসের কথা বলা আছে। সেটা ওই 13 সমান আছে, 14 8 আছে, এরকম অভিধর্মার্থ সংগ্রহ বলে একটা গ্রন্থ আছে, সেইখানে এগুলো আছে। দুর্ভাগ্যবশত অভিধর্মার্থ সংগ্রহ একদমই পড়ানো হয় না ঠিক করে, কিন্তু
যারা পালি সাহিত্য নিয়ে ডিটেলসে পড়ছে উইদাউট অভিধর্মটি প্রসঙ্গ কোনোভাবেই পালির মানে খুঁটিনাটি বোঝানো যাবে না। যাই হোক, তো ওই ক্লাসিফিকেশন আছে, এই এই নাম্বারগুলো বুঝতে পারছো, সব জায়গায় নাম্বার আছে, এইটা এরকম এতগুলো, এইটা এরকম এতগুলো, তার ভেতরে ডিভিশন, তার ভেতরে ডিভিশন। এই 121 চিত্র আমি একটা চার্ট বানিয়েছিলাম এমএ পড়ার সময়। যাই হোক, এই গণনা আছে বলে এই জন্য ধর্ম সংগণী বলছে, সবের গণনা ক্লাসিফিকেশন। চিত্ত চৈতসিক তাদের বিভিন্ন অবস্থা, তাদের সম্বন্ধ, এগুলো বলা হয়। যেমন অকুশল চিত্তে অকুশল চৈতসিক এসে জোরে, লোভমূলক চিত্তে লোভ আসছে, সেখানে মাৎসর্য আসছে, ইয়ে এটা শব্দটা মনে হয়েছে না, ওই এই জিনিসগুলো সব এখানে থাকে। কোনটার সাথে কোনটা ক্লাসিক ইয়ে হচ্ছে ইন্টারনাল রিলেশন, সেগুলো বলা হয়েছে। পাশাপাশি রূপ বা বাহ্য বস্তুর ক্লাসিফিকেশন আছে, যেমন মহাভূত। মহাভূত হচ্ছে পৃথিবী, অপ, তেজ, বায়ু, এই চারটি। পৃথিবী মানে কঠিন বস্তু, পৃথিবী মানে এই পৃথিবী নয়, যে কোনো কঠিন বস্তুকে পৃথিবী বলছে। অপ মানে হচ্ছে তরল বস্তু, জল বলে। তেজ মানে হচ্ছে এনার্জি, বায়ু মানে গ্যাসীয় বস্তু। তাহলে কঠিন, তরল, গ্যাসীয় আর এনার্জি, এইটা নিয়ে সব এক্সটার্নাল বিষয়। যাবতীয় জিনিস দেখো জগতে সব এর ভেতরে পড়ে। আর তাদের কাঠিন্য, তারল্য ইত্যাদি ভূতোৎপন্ন, মানে এই যে চারটে মেন ক্যাটাগরি, এর বিভিন্ন মানে লক্ষণ, কোয়ালিটিস, সেইগুলো মিলিয়ে টোটাল 27টা ভাগ হচ্ছে। মানে চারটে হচ্ছে মহাভূত, আর মহাভূত হচ্ছে চারটে মূল রূপ, মানে ফিজিক্যাল ম্যাটার। আর বাকি হচ্ছে 27 থেকে 4 বিয়োগ দিল 23খানা ভূতোৎপন্ন রূপ, কাঠিন্য, তরল্য, আরও সব আছে, প্রসাদ রূপ ইত্যাদি সব মিলিয়ে। তো টোটাল হচ্ছে 27 প্রকারের রূপ। এছাড়া বৌদ্ধ মতে জীব জগতের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। জীব জগতের শ্রেণীবিভাগ কীরকম, এইখানটা একটুখানি বলি, এইখানেই এই জিনিসগুলোর রিলেশানগুলো আছে। সেটা হচ্ছে বৌদ্ধ মতে 3খানা জগৎ বলা আছে। একটা হচ্ছে কামলোক। কামলোক মানে হচ্ছে যেখানে মানুষ কামনার বশবর্তী। কামলোকের মধ্যে বোধহয় 5খানা ভাগ আছে। একটা হচ্ছে আমরা যেখানে আছি মনুষ্যলোক, মনুষ্যলোকের উপর হচ্ছে চাতুর্মহারাজিক দেবতাদের, একদম জাস্ট ইয়েতে আকাশে। আর মনুষ্যলোকের নিচে 3টে লোক আছে, অসুর লোক, প্রেত লোক, আর হচ্ছে নরক। পালি নিরয় বলে, নিরয় ইয়ে অসুরকায় আর প্রেত্তি বিষয়, এরকম টার্ম, প্রেত লোক। তো এই যে প্রেতরা থাকে ওখানে, অসুররা থাকে, আর নরকে তো ভাজা হয় তেলে, এইরকম। এই 5টা কামলোক, এখানে সবাই কামনার বশবর্তী। আর জগতে যারা ধ্যান করে, মানে একটা ধ্যানের একটা স্তরে উন্নীত হয়েছে, তারা গিয়ে রূপলোকে জন্মায়। রূপলোক কেন বলে? বৌদ্ধ মতে রূপ ধ্যান বলে 10 প্রকারের ধ্যান আছে। এগুলো তোমাদের এতখানি জানার প্রয়োজন নেই। পৃথিবী, কৃষ্ণ, এরা সব নাম আছে। অপকৃষ্ণ মানে সামনে মাটি একখানা গোল ইয়ে করে, কতটা মাপ আছে, 12 আঙুল না কত, যাই হোক, তো এরকম একটা রাউন্ড সার্কেল করে মাটিতে ওইটার ওপর ধ্যান করা। একটা পাত্রে জল রেখে সেটার ওপর ধ্যান করা, সামনে আগুন রেখে সেটা ধ্যান করা, তেজকশিন, এরকম সব নাম আছে। লোহিতকশিন, ওদাতকশিন, মানে লাল রঙের একটা গোল করে সেটাকে ধ্যান করা। এমনি ধ্যানের প্র্যাকটিস, ওই ধ্যান যারা করেছে, এবং সেই ধ্যানেরও সূক্ষ্ম গভীর স্তর আছে। যে স্তরে আছে তারা যখন মৃত্যু লাভ করে তখন গিয়ে রূপলোকে জন্মায়। তার অনেক ভাগ আছে এরকম, ইয়ামতুষিত, পরনির্মিত বশবর্তী, শুদ্ধাবাস, তাবতীন্দ্র, অখনিষ্ঠ, এরকম 16খানা মোট বিভাগ আছে। লিখে রাখতে হবে, অন্য জায়গায় আছে, এটা কোথায় আছে মনে করছে না, কোন একটা এসেতেই টপিকটা ছিল। রূপলোক হচ্ছে 16টা, আর অরূপলোক হচ্ছে এই রূপলোকের যে ধ্যান আছে এইটাকে ছাড়িয়ে গিয়ে আরো হায়ার স্টেজের ধ্যান আছে, অকিঞ্চনায়তন, এরকম সব নাম আছে, অরূপ লোক বলে। অরূপ লোক হচ্ছে
রূপ মানে ফর্ম বোঝায়, এই একটা সামনে জিনিস নিয়ে ধ্যান আছে। অরূপ লোক বলছে যে যে ধ্যানে কোনো ফর্ম থাকে না, ফর্মলেস, নিরাকার। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, দেখবে রবীন্দ্রনাথের অনেক গানেতে অরূপ শব্দটা পাবে। রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতনা থাকলি, দ্যাট মিনস ফর্ম নিয়ে আমি করছি, কিন্তু অরূপ, ফর্মলেস, নিরাকার যে নির্গুণ ব্রহ্ম, তাকে আমি উপলব্ধি করতে চাই। এই ফর্মের মানে দৃশ্যমান জগতের মধ্যেই অদৃশ্য নিরাকার যে ব্রহ্ম, তাকে করে সেই এখানে অরূপ অর্থে ওই নিরাকারকে বোঝাচ্ছে। অরূপ লোকের ওই রকমের মানে নিরাকারের ধ্যান করে যারা সেটা ওই তার ওরকম কারখানা বিভাগ আছে। এইটা যে জাগতিক জগৎ, এটা এইখানে 5টা, তার মধ্যে 4 নম্বরে আমরা আছি, তার উপর একটা, তারপর 16খানা রূপলোক, তারপর 4টে অরূপ লোক, তার ঊর্ধ্বে বলা আছে লোকোত্তর। লোকোত্তর মানে লোকের উত্তর, মানে জাগতিক বিষয়ের ঊর্ধ্বে যেটা আছে সেটা হলো নির্বাণ। এর বাইরে হলো নির্বাণে কি আছে সেটি জানা যায় না, দেখা যায় না, বলা যায় না, এইরকম। তাহলে এইটা হলো এখানে বিষয়, রূপলোকের বিভাগ। এখানে 3টে বলা হয়েছে, এটা ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি 5টা। যাই হোক, এইখানে 16টা আর অরূপ লোকের 4টে, সর্বই লোকোত্তর নির্বাণ এই প্রসঙ্গে বলা হয়েছে। এবার এই যে 121 রকমের চিত্ত, এইখানে বলছে কামলোকের চিত্ত, রূপলোকের চিত্ত, অরূপ লোকের চিত্ত আর লোকোত্তর চিত্ত, এই 4খানা ভাগ। তার ভিতরে ভাগ, তার ভিতরে ভাগ, তার মধ্যে লোভ মোহ এই সেই তাই করে করে 121 হচ্ছে। ভীষণ জটিল, মানে অভিধর্ম অনেকটা সাইকোলজির মতন বিষয়। যারা সাইকোলজি পড়েছো, আমি খুব একটা পড়িনি, তবে আমার ফিলোসফি ছিল পাশে, 50 নম্বর সাইকোলজির পেপার ছিল, তো বহু ক্ষেত্রে আমি দেখেছি সাইকোলজির অনেক বিষয়ের সঙ্গে মিল আছে। যাই হোক, আচ্ছা, এই গেল বুদ্ধ ঘোষ এই গ্রন্থের অর্থকথা। অর্থকথনের টিকা, অর্থ সাজিয়ে রচনা করে, এই হলো বিষয়। পুদ্গল প্রজ্ঞপ্তির যে বিষয়টা আছে এখানে, ওই পুদ্গল অর্থে সত্তা, পার্সান বলছিলেন, পার্সান টার্মটা আমি বোধহয় বলেছিলাম বুদ্ধি দিয়ে। কত প্রকারের সত্তা হয়, পৃথকজন, সৈক্য, আটজন, এইগুলো সব টার্ম, সবের অর্থ জানার দরকার নেই, এগুলো পরে পরে বলবো। মানে সৈক্য মানে কি বোঝায়, পৃথকজন মানে কি বোঝায়, ইত্যাদি টার্মগুলো পাবে, কোথাও না কোথাও গিয়ে ইউজ হবে। আপাতত এইখানে বলতে গিয়ে অনেক কিছু বলতে হবে, পরে এগুলো হবে। অ্যাকচুয়ালি তোমরা ওই যে শ্রোতাপত্তি, অনাগামী, সাকৃতাগামী, অর্হত্ব, যে 4টে টার্মস হয়েছিল বিপুল সংখ্যা এখানে বলতে গিয়ে, এই 4টে 1 2 3 4, এই 4খানার মধ্যে, এই 4-এর মধ্যে যারা এখনো আসতে পারিনি, এর বাইরে আছে, মানে 4জনরা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে শৈক্য, মানে যারা শিক্ষা লাভ করছে, শিক্ষা থেকে শৈক্য, এই 4টে শ্রোতাপত্তি ইত্যাদি। আর এদের বাইরে যারা পৃথক, তারা হচ্ছে পৃথক, মানে এখনো তাদের অ্যাডমিশনই হয়নি, এই অর্থ পৃথক। এরকম সব আছে, আর্য অনার্য, শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ, মানে হীন, বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ ইত্যাদি বিষয়গুলো আছে। প্রত্যেক বুদ্ধ কি, এটা পরে পড়ানো, মানে করবে, খড়গভীষণ সূত্র পাঠ্য আছে তোমাদের, ওইখানেই প্রত্যেক বুদ্ধ সূত্রের বিষয় নিয়ে আছে। এইরকম আছে, বাকি সেই একই কথা, একবিধ পুদ্গল, দ্বিবিধ পুদ্গল, এইসব বিষয়গুলো বলা আছে। পুদ্গল প্রজ্ঞপ্তি সহ অভিধর্ম পিটকের শেষ 5 গ্রন্থের অর্থকথা, পঞ্চপ্রকৃত কথা রচনা করেন বুদ্ধ। এখানে নতুনত্বের কিছু নেই। কথাবস্তুরও খুব একটা বলার কিছু নেই। ওই যে তর্ক হয়েছিল সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। বিভাজ্যবাদ তো শুনেছ, তৃতীয় বৌদ্ধ সংগীতে বলা হয়েছিল, বা অশোকের নোটটাতেও ছিল। লাস্টে এখানে পটঠান আছে, এইটা একটু বলতে হবে। অভিধর্ম পিটকের শেষ গ্রন্থ হলো প্রস্থান। প্রস্থান শব্দের অর্থ হলো মূল কারণ। বৌদ্ধ দর্শনে যাবতীয় জাগতিক বিষয়বস্তুর কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের জন্য পতিত্ব সমুৎপন্ন ন্যায়, প্রস্থান ন্যায়, এই দুটি বিষয়ে প্রয়োগ আছে। ন্যায় মানে হচ্ছে লজিক, তো লজিক মানে কারণ, যে এইটা যে হচ্ছে এটা কেন হচ্ছে, ফিলোসফিক্যালি অ্যানালিসিস, এটার এই সায়েন্টিফিক অ্যানালিসিস, এটা কাইন্ড অফ সাইকোলজিক্যালি বলা যায়, কিন্তু এটা অনেকটাই ফিলোসফি রিলেটেড অ্যানালিসিস।
এবং কারণ মানে কিসের কারণ, ওই জাগতিক বিষয়বস্তু এবং এক্স্যাক্টলি বৌদ্ধ ধর্মের যেটা মূল বিষয় দুঃখ নিবৃত্তি, কেন দুঃখ হচ্ছে এবং দুঃখ থেকে মুক্তি কিভাবে হবে, সেইটির দুটো পদ্ধতি আছে, একটা প্রতীত্ব সমুৎপাদের পদ্ধতি, একটি প্রস্থানের পদ্ধতি। প্রতীত্ব সমুৎপাদের মধ্যে 12খানা টার্ম আছে, এটা এসে আছে, আমি এখানে আর বিস্তৃত বলছি না, পরের মাস তারপরের মাসে গিয়ে সেগুলো পড়ানো হবে, সেইখানে গিয়ে ডিটেলসে আছে। ওই রকম অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ সরায়তন এইসব আছে, ফিলোসফিক্যাল বিষয়, সেইগুলো দিয়ে এক্সপ্লেন করা হয় একটা পদ্ধতিতে। আর প্রস্থানের মধ্যে 24 প্রকার প্রত্যয় আছে, প্রত্যয় মানে কারণ, সেগুলোর অ্যানালিসিস আছে। এবার প্রতীত্ব সমুৎপাদের যে থিওরি সেটা সূত্রপিটকে আছে, আর প্রস্থান হচ্ছে আলোচ্য গ্রন্থে, দ্যাট ইজ প্রস্থান। প্রস্থানের পালি হচ্ছে পট্ঠান। এটা হয়ে যাবে, প্রটা প হলো আর স্থানটা ঠান হয়, ছয় ছয়টা টয় ঠয় হয়, যেমন গৃহস্থ গহরটা হচ্ছে, প্রস্থান পট্ঠান হচ্ছে। অভিধর্মের অন্যান্য গ্রন্থের মতো এই একই কথা বলা আছে, এটা বাদ দিই। 24 প্রকার প্রত্যয় আছে, সমগ্র আকারটি হলো ধর্মসংগ্রহণীতে উল্লিখিত সকল বিষয়, যথা 22টি ত্রিকমাত্রিকা, 100টি দিকমাত্রিকা। ত্রিক মানে কি? ত্রিক মানে হচ্ছে 3টে বিষয়ের সমাহার, 1 2 3, 3টে মিলে একটা ক্লাস্টার হচ্ছে। দিক মানে হচ্ছে 2টো বিষয়ের সমাহার। তো যেটা ধর্মসংগ্রহণীতে বলা নেই, ধর্মসংগ্রহণীতে এইরকম 22টি টপিকের এরকম ক্লাস্টারের কথা বলা আছে, আর 100টা হচ্ছে দিক মাতৃকার কথা বলা। ওই বলো না মাতৃকা দেওয়া আছে প্রথমে ধর্মসংগ্রহণী, সেখানে মোট 122টা মাতৃকা, তার মধ্যে 100টায় 2টো করে টপিক আছে, 22টায় 3টে করে টপিক আছে। এইখানে বলছে যে এইগুলোকে ক্লাসিফিকেশন করেছে দৃক্প্রস্থান, দৃক্প্রস্থান, মানে 3টের ক্লাসিফিকেশন, মানে প্রস্থান যে হচ্ছে এটা ডিভিশন করলে একটা হচ্ছে ত্রিক, তারপর হচ্ছে দিক, তারপর হচ্ছে দিক প্লাস দিক, মানে ডবল ডবলের 2টো কালেকশন, তারপর হচ্ছে ত্রিক ত্রিক, মানে ট্রিপল ট্রিপলের কালেকশন, তারপরে হচ্ছে দ্বিক আর ত্রিক, মানে প্রথমে ক্লাস্টারটা 2টোর, তারপরে 3টে, তারপর হচ্ছে ত্রিক দিক, প্রথমে 3টে তারপর 2টো। এইখানে মানে একটা কিছু বাদ গেছে, 1 2 3 4 5, দিক ত্রিক 2টো 3টে 4টে 5টা, একটা কোনটা বাদ যাচ্ছে এখানে? ত্রিক প্রস্থান হলো, দিক প্রস্থান হলো, হ্যাঁ দিক দিক যেটা হবে, মানে এখানে যে 3 প্লাস আছে, এখানে একটা লিখে নাও, এটা হচ্ছে দিক দিক প্রস্থান, ডবল, মানে 2টো করে মিক্সচার হচ্ছে এইরকম, এটা অ্যাড করে নাও। এই 6খানা ভাগ হলো, বলছে এইগুলো আবার অনুলম প্রত্যনিক, অনুলম প্রত্যনিক, প্রত্যনিক অনুলম, এইভাবে ভাগ হচ্ছে। তাহলে ত্রিক যেটা আছে এইখান থেকে ধরলে, অনুলোম মানে হচ্ছে অ্যাজ ইট ইজ, প্রত্যনিক মানে হচ্ছে রিভার্সে, তাহলে এইখানে গিয়ে হচ্ছে অনুলোম, তারপরে প্রত্যনিক, মানে অনুলোম ত্রিক, প্রত্যনিক ত্রিক, অনুলোম প্রত্যনিক ত্রিক, প্রত্যনিক অনুলোম ত্রিক। টার্মগুলো এইরকম আছে, মিনিংগুলো হচ্ছে এইটা, 2-এর কালেকশন, অনুলোম মানে হচ্ছে অ্যাজ ইট ইজ, আর প্রত্যনিক মানে হচ্ছে উল্টে রিভার্সে। তাহলে এইখানে ত্রিকের 4টে যদি হয়, তাহলে 6 4 6 24টা ভাগ হচ্ছে, টোটাল 24খানা ভাগে প্রস্থান গ্রন্থটা বিভক্ত। এইভাবে এই গ্রন্থটি বৃহৎ এবং জটিল আকার ধারণ করে। প্রস্থানের 6টা খণ্ড আছে, এটা বাড়ি টেক্সট সোসাইটির এডিশনটা না, সংক্ষিপ্তভাবে দেয়া, কিন্তু অ্যাকচুয়াল যে ষষ্ঠ সঙ্গীতি হয়েছিল মিয়ানমারে, সেখানের যে এডিশন আছে সেটা 6টা ভলিউম আছে এবং প্রকাণ্ড গ্রন্থ। যাই হোক, তো প্রস্থানে উল্লিখিত দার্শনিক তত্ত্ব পারমার্থিক সত্য বলে অভিহিত। বলছে এই গ্রন্থের যে
ক্লাসিফিকেশন আছে বা যে তত্ত্বের কথা বলা সেটাই হলো বৌদ্ধ ধর্মের হাইয়েস্ট থিওরি। সূত্রপিটকের যেগুলো বিষয়বস্তু বলা হচ্ছে সেগুলো হচ্ছে ব্যবহারিক, কিন্তু ওটা না, পারমার্থিক না। তো এইরকম বলা হয় প্রস্থান সহ অভিধর্মের গ্রন্থগুলোর 5 গ্রন্থের অর্থকথা পঞ্চ প্রকার অর্থকথা রেখেন বুদ্ধ। আচ্ছা, এখানে কিছু জিজ্ঞাসা আছে, যে বিষয়গুলো আলোচনা হলো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। হ্যাঁ, জল বোঝায়, জল আক্ষরিক অর্থে জল, কিন্তু এখানে হচ্ছে মানে তরল পদার্থকে বোঝায়, রিপ্রেজেন্ট করছে। স্যার কামলোকের 5টা স্তর হবে। হ্যাঁ, ওই বললাম, এই যে আমাদের তার উপর হচ্ছে মনুষ্য লোক, তার উপরে চাতুর মহারাজ, নিচে 3টে অসুর লোক, প্রেত লোক, নরক। পাতালে আছে, মানে এই যে মাটির নিচে, এই এরকম ছবি আছে, আমি কিছু দেখছিলাম। যাই হোক, এগুলো হয়তো সত্য বা অসত্য সেটা অন্য বিষয়, অসত্য বলেই অধিকাংশ লোক বলবে, কিন্তু এগুলো তাৎপর্য হলো ওই যে ফিলোসফি। কি বললে? ওইটা এখন দরকার নেই, কি বললাম, পরে যখন এসে আসে প্রতিটা সময় তখন বলা হবে, একদম ধরে ধরে এসে আসে পুরো, মানে এসেটার মধ্যেই তখন থিওরি বোঝানো হবে। ওটা একটা কোনো থিওরি ধরে নাও, ধরো আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি। রিলেটিভিটি মানে কি বোঝায় অনেকেই জানে না, কিন্তু এর নাম প্রপার নাম। আচ্ছা, এই ক্ষেত্রে সবগুলোই লিখবে ছোট ছোট করে। কিরকম ভাবে? তোমরা নিজেরা একটু শেখো, মানে ধরো আমি এইখানে কথাবস্তুই বলছি, কথাবস্তু থেকে মিনিমাম 7টা লিখতে হচ্ছে, তো 7টা থেকে ধরো হার্ডলি 4 লাইন লেখা যায়, 4 তাই 28 লাইন হয়ে যায়, কারণ তার ভূমিকা থাকবে একখানে। কথাবস্তুতে কি কি আমরা দিতে পারি? কথাবস্তু পঞ্চম গ্রন্থ। এবার এইখানে যে কেন কথাবস্তু হয়েছিল এটাকে সংক্ষেপে দিতে হবে, এইখানে এতগুলো বাক্য ব্যবহার করলে হবে না, দিয়ে কথাবস্তু প্রণয়ন করে এইখানটা বড় যে 2টো বাক্য লিখতে হবে। এটা কি আমরা লিখতে পারি? ধরো আমি নিজে বলছি, মানে আমিও তোমাদের জায়গাতেই ধরো আছি, যে অশোকের সময়েতে বিরুদ্ধবাদী প্রচ্ছন্ন ভিক্ষুদের বিতরণের জন্য মৌদগলিপুত্র তীর্থস্থলী তাদের মত খণ্ডন করে এই গ্রন্থ রচনা করে, এটা বলা যায়। তাহলে দেখো এখানে এত কথা যে বলা হলো সবগুলো এর মধ্যে ঢুকছে। আর এইটা দিলে ভালো হয়, এই সপক্ষীয় পঞ্চশত মতবাদ, বিপক্ষীয় পঞ্চশত, তাদের খণ্ডন করে সপক্ষীয় পঞ্চশত মতবাদ, বিপক্ষীয় পঞ্চশত মতবাদ একত্র করে কথাবস্তু রচনা হয়ে গেল একদম একটা সেন্টেন্সে। তারপরে এইটা দেওয়ার দরকার নেই। এই কথাটা দেখো প্রত্যেকটা নোটে আছে, মানে প্রত্যেকটা শর্ট নোটে প্রথমে মাতৃকা আছে, তারপর প্রশ্ন তৈরিতে আছে, তাহলে এটা দরকার নেই, ভূমিকায় দিয়ে দিলেই হলো। এই গ্রন্থে বিভাজ্যবাদ প্রতিষ্ঠিত, এটা দিতেও পারো, নাও দিতে পারো। এই গ্রন্থের রচয়িতার নাম দেওয়া যায়, এটা দিতেও পারো, না দিলেও চলে। আর এই অর্থকথাটা লিখতে পারো, এর অর্থকথা অমুক রচনা করে, এখানে ছোট হয়ে গেল জিনিস। এইগুলো নিজেদের শিখতে হবে, এবং বলা চলে প্রত্যেকটা নোট এইভাবে বলে দেওয়া সম্ভব নয়, তাহলে তো তোমরা বাচ্চা ছেলে নাও, একটা নোট এসে গেলে কিভাবে এক্সাম হলে লিখতে হয় এটা তো অবশ্যই তোমাদের এবিলিটি থাকা উচিত। তো জিনিসপত্র সবই প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আর কারো প্রশ্ন আছে কিছু? ঠিক আছে।